ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মি যারা কিনা মায়ানমারের একটি বিরোধী গোষ্ঠী, সেই আরাকান আর্মি ভারতের মোটামুটি বড় একটি বর্ডার রয়েছে, ওই 300 কিলোমিটারের কাছাকাছি, প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। 271 কিলোমিটার দখল করে নিয়েছে আরাকান আর্মি। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আনলিমিটেড বলতে থাকে না, লিখেন আলহামদুলিল্লাহ। এক অদ্ভুত খেলা ঘটে গেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না। আমি নিঃসন্দেহে মনে করি প্রকৃতিতে যখন কোনো কিছু আল্লাহ পাক ঘটান, আমরা ভাবি যে নগদে কেন ঘটে না, আসমান থেকে ঠেড়া পড়ে কেন যখন তখন নাই হয়ে যায় না। সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী, পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা। সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অনেক উচ্ছ্বাসের দিন। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংস খা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। এটা বাস্তব যে এতদিন ভারতীয় উগ্রবাদী ও বিজেপি তারা বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার এবং বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র তারা করেছে, এটা শুধুমাত্র একমাত্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই করেছে। এমনকি ভারত মনে করেছিল যে বাংলার বুকে বাঘ নাই, মনে হয় বাংলা হয়তোবা বাঘ শূন্য হয়ে গিয়েছে, সেজন্য বাংলার ভিতরে ঢোকা যায় কিনা, বাংলাকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলা যায় কিনা, সেই চেষ্টা তারা করেছিল। কিন্তু বাংলাদেশ যে বাঘ শূন্য নয়, বাংলাদেশে বাঘের কোনো অভাব নাই, এটা ভারত কখনো কল্পনাও করতে পারেনি। এবার পাকিস্তান, চীন এবং আরাকানকে নিয়ে বাংলাদেশ ভারতকে একেবারে যথোপযুক্ত এক উচিত শিক্ষা দিচ্ছে, যে কারণেই এবার ভয়াবহ বিপদের মুখে পড়ে গিয়েছে সীমান্ত নিয়ে ভারত। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সীমান্ত নিয়ে ভারত যে মহা বিপদের মুখে পড়ে গিয়েছে এবং বাংলাদেশ পাকিস্তান, চীন ও আরাকানকে নিয়ে ভারতকে যে উচিত শিক্ষা দিচ্ছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখে আসি যে উগ্রবাদী বিজেপি ও মোদিকে যে এবার ভারতীয়রাই ধোলাই করেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা প্রশংসা করছে, এটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, লাগাটা স্বাভাবিক, কিন্তু যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে, যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে, সেটা নিয়ে আমি বলছি না, যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে, শুধুমাত্র তো ওটা নয়, একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসা, মক্তব, মাজার সব কিছুকে ভেঙে, দরগা ভেঙে দেওয়া হচ্ছে, দখল করে একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে। সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন, কথা বলছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরাও কথা বলছি, আমরা কথা বলবো। কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যেই যোগী আদিত্যনাথ, ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ, যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না, উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে। তারাই আবার অভিযোগ করছে কি না, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি? আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল, সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি। তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মনোনীত সরকার, তাদের কাছ থেকে কোনো রকম
সেরকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না। কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে, আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে। সেই সরকারের নামে তারা কি করছে? সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে, মাজারকে আক্রমণ করছে, উপাসনা স্থলকে আক্রমণ করছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো? এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংসখা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। আমি আবারও বলছি, ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো নেই এই বিজেপির আমলে। এই বিজেপিকে যেভাবেই হোক, যে করেই হোক, গণতান্ত্রিকভাবে মেরে কেটে গণতান্ত্রিকভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে। বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে, তবেই ভারতবর্ষ শান্তি পাবে। পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে ভারতকে সাহায্য করতে প্রস্তুত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আর শুনতে দেখি। লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে। কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন, কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন, কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন। এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ, তাতে কি ফল হতে পারে? এইটা কি বাংলাদেশ না জেনে বা না বুঝেই এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে? ভারতের সেনাবাহিনী সম্প্রতি তাদের মধ্যে যারা নেভি স্পেশাল ফোর্স মার্কোস, তারা এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সেনাবাহিনী যে তালিকা প্রথম 10-এর মধ্যে 1 নম্বরে আছে। এই মার্কোস কি, তাদের কি কাজ, এগুলো নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি না। আমি বাংলাদেশকে বেশি ভয় পাওয়াতে চাই না। যে সবচেয়ে বড় বায়ুসেনার মহড়া ইতিমধ্যেই ভারত শুরু করে দিয়েছে। ভারতের পূর্ব ভাগ এবং ভারতের পশ্চিম ভাগ, এই দুই জায়গাতেই কিন্তু এই মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান আরো খুব স্পেসিফিক করে যদি বলি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কারণ বাংলাদেশের মানুষ এখন মনে করছেন যে তারা সেই দিন ওই 71-এর সময় তাদের এই স্বাধীনতাটা তারা না পেয়ে যদি পাকিস্তানের সঙ্গে মিশে যেতেন তাহলে বোধহয় ভালো করতেন। তাই তাদের কথা ভেবে বলছি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী, পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা। সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি, দখলে নিয়েছে মংডু শহর। সেই সাথে নাফ নদীর আরাকান জলসীমায় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে তারা, যে কারণে সেন্ট মার্টিনের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেননা সেন্ট মার্টিনের এখানে যে শাহপুরীর দ্বীপে যে চর জেগেছে, এই চরের জন্য কিছুটা মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে তারপর যেতে হয় সেন্ট মার্টিনে। আর এখন নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন গেলেই তারা গুলি করবে। এমত অবস্থায় সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ আরাকান আর্মির সঙ্গে অর্থবহ আলোচনার আহ্বান বিশ্লেষকদের। আরাকান আর্মি মিয়ানমারের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেয়ার পর বাংলাদেশের সীমান্তবর্তী মংডু শহর দখলে নেয়ার দাবি জানিয়েছে। সংবাদ মাধ্যম ইরাবতীর তথ্য বলছে, তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারের সাথে বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত। আরাকান আর্মি মে মাসের শেষ দিক থেকে মংডু আক্রমণ শুরু করে, আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে 6 মাস সময় লাগে গোষ্ঠীটির। ইরাবতীর তথ্য বলছে, আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের 3টি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে, যেগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু, বুথিনডাং এবং চীন প্রদেশের পালেতোয়া, যেখানে ভারতের সীমান্তও রয়েছে। এমন অবস্থায় রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ সীমান্তের কাছে প্রায় 270 কিলোমিটারের একটা দীর্ঘ সীমান্ত এলাকার সম্পূর্ণভাবে ক্ষমতার ব্যালেন্স পরিবর্তন হয়ে গেছে। আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি এই 270 কিলোমিটারের এখন কিন্তু প্রযোজ্য নয়, কারণ যারা এই জায়গাটা দখল করেছে তারা আন্তর্জাতিক নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না। সরাসরি তাদের স্বার্থ বা তারা যার প্রক্সি হিসেবে কাজ করছে তার অর্ডার পালন করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
বিভিন্ন ধরনের শক্তিশালী আর্টিলারি, বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের ভারী যে সকল সমরাস্ত্র রয়েছে বর্তমানে বাংলাদেশের দিকে তাক করানো হয়েছে, সেগুলো অন্যের নিয়ন্ত্রণে ছিল। তবে রিসেন্টলি গতকালকে সম্পূর্ণভাবে বাংলাদেশের 270 কিলোমিটারের এই মিয়ানমারের সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত ছিল সম্পূর্ণভাবে আরাকান আর্মির হাতে চলে গেছে। বাংলাদেশের গণ অভ্যুত্থান ও বিগত স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতীয়রা তারা মনে করেছিল যে বাংলাদেশকে হয়তো বা অস্থিতিশীল করে এক বিপদের মুখে ফেলা যাবে এবং নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে। সে কারণেই তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছিল এবং একের পর এক তারা বিভিন্নভাবে অপপ্রচার করেছে এবং আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে তোহমাত এবং অপবাদ দিয়েছে যে আমাদের দেশে মাইনরিটি যারা মানে সংখ্যালঘু যারা তারা খুব বিপদের মুখে রয়েছে, তাদের উপর আমরা জুলুম, টর্চার, নির্যাতন করছি। বিভিন্ন ধরনের মিথ্যা এবং অপবাদ এগুলো আমাদের বিরুদ্ধে তারা প্রচার করেছে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে তারা যে খোদ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে এটা ভারতীয়রা কখনোই কল্পনা করতে পারেনি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ভারতের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিদেরকে হোটেলে খেতে দিবে না, বাংলাদেশিদের ঢুকতে দিবে না, বিভিন্নভাবে তারা হুমকি ধমকি দিয়েছিল। কয়েকদিন পরে আমরা দেখলাম যে তারা না খেয়ে মরতেছে, কারণ বাংলাদেশিরা নাই, তাদের কাছে যাচ্ছে না, এই জন্য তারা না খেয়ে মরতেছে। সব সেক্টরে আমরা এইভাবে দেখলাম এবং সরাসরি ভারতের পররাষ্ট্র সচিব নিজ উদ্যোগে, একেবারে নিজ উদ্যোগে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে বাংলাদেশের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে গেল যে না, আপনারা যা বলেন বা মানে পররাষ্ট্র নীতি এটা সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। এবং এই বিগত সরকার প্রধান শেখ হাসিনার বিষয়ে কিন্তু ক্লিয়ারভাবে এই যখনই বাংলাদেশ থেকে ভারত গিয়েছে, ভারত গিয়েই কিন্তু এটার প্রতিবাদ করেছে যে শেখ হাসিনা ভারতবর্ষে যা কিছু বলতেছে এগুলো কোনোটাই ভারত সরকার বা ভারত সমর্থন করে না, কারণ বাংলাদেশে এসে মোটামুটি কিছুটা অবস্থা বুঝে ফেলছে। তো যাই হোক, এই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে মাফ চাইলো, মাফ চেয়ে নত হয়ে এরপরে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই আশা ব্যক্ত করে আবার ভারতে ফিরে গেল। কারণ তারা দেখলো যে বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে, কিন্তু ভারত বাংলাদেশকে ছাড়া চলাটা তাদের জন্য খুব দুষ্কর হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে ভারতের চতুর্মুখী যত দেশ আছে, নেপাল, ভুটান, তারপরে পাকিস্তান বা যত দেশ আছে প্রতিবেশী, কোনো দেশের সাথেই এই ভারতের ভালো সম্পর্ক নাই, কারণ এরা অধিকাংশই উগ্রবাদী। বিশেষ করে যারা এখন বর্তমানে এই উগ্রবাদীরা আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, ষড়যন্ত্র করছে, এই উগ্রবাদীদের কারণেই ভারতের অন্যান্য পার্শ্ববর্তী কোনো দেশের সাথে সুসম্পর্ক নাই। তো এখন সর্বশেষ যেটা হলো, তাদের এই উগ্রবাদিতা দেখিয়ে বাংলাদেশের থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে গেল, যে কারণে তাদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ সামনে এসে গেছে। সেটা ভেবেই কিন্তু ভারত তারা নত হয়েছে এবং বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক রাখার প্রত্যয় করেছে এবং তারা বাংলাদেশে এসেই সে বার্তা দিয়ে গিয়েছে। তো এই ভারতের পররাষ্ট্র সচিব সে বাংলাদেশ সফর শেষে এরপরেও কিন্তু ভারতীয় যে সমস্ত হলুদ মিডিয়া তারা তাদের যেই অপপ্রচার, মিথ্যা অপপ্রচার এবং অপবাদ, এগুলো বিন্দুমাত্র তারা স্টপ করেনি, থামায়নি। তারা তাদের অপপ্রচার, মিথ্যা, অপবাদ এগুলো একের পর এক তারা চালিয়ে যাচ্ছে। তো তাদের বিপদ তারা নিজেরাই ডেকে আনছে। কারণ আপনারা জানেন যে বর্তমানে পাকিস্তান বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী এবং বাংলাদেশে পাকিস্তান থেকে
যা কিছু প্রয়োজন বাংলাদেশে সেগুলো পাকিস্তান থেকে পাঠানো হচ্ছে এবং পাকিস্তান সরকার বলেছে যে আপনাদের যা দরকার আমাদেরকে বলবেন, আবার আমাদের যেটা দরকার আপনাদেরকে বলবো। অর্থাৎ ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে চাই, যেটা বাংলাদেশও চায়। কিন্তু যে দাদাগিরি দেখাতে আসবা এটা চলবে না। দাদাগিরি দেখাতে আসবা, গোলামির মতো ব্যবহার করতে চাবা, দাদাগিরি করতে আসবা, এটা তো হবে না। তোমার দেশ, তোমার দেশে তুমি দাদাগিরি করো, আমার দেশে তো তোমার দাদাগিরি চলবে না। এটা তো অন্যায্য, সাম্যহীন। তো যাই হোক দর্শক, আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।